আমাদের জীবন অনেকটা বাবুই পাখির বাসার মতো। একটা ঝড় একে যে কোনো সময় তছনছ করে দিতে পারে। ঠিক তেমনই একটা ভুল মানুষের জীবনকে তছনছ করার জন্য যথেষ্ট। আর সেই ভুলের মাসুল দিতে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। একটা স্বপ্ন আমাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আর তার মানে খুঁজতে গিয়েই আমি জীবনের সব থেকে বড় ভুলটা করেছিলাম। চামুন্ডায় বিচ্ছে স্বাহা। ওম হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে স্বাহা। তন্ত্র তোমার রক্তে আছে। হ্যালো, কিরে এত সকালে উঠে পড়েছিস আজকে? দূর, সেই একই স্বপ্ন ভাই। স্বপ্ন? কি স্বপ্ন? আরে যা দেখি, তোকে তো আগেই বলেছি আমি। তোর কোন দাদু ছোটবেলায় কি বলেছে সেই নিয়ে তুই এখনো স্বপ্ন দেখছিস? এটা কোনো মানে হয়? আচ্ছা, স্বপ্নটা কি আমি ইচ্ছে করে দেখি? আমার মনে হয় তোর কোনো সাইকোলজিস্ট কনসাল্ট করা দরকার। যাকে ওসব কথা বাদ দে, তুই অফিস কখন যাচ্ছিস? ঘুম যখন ভেঙেই গেছে, যাই রেডি হই আর কি করব। যাই হোক, তুই বিকেলে আড্ডায় আসছিস তো? দেখছি রে কি হয়, অফিসের খুব চাপ বুঝলি। ধ্যাত, তোর সেই একই বাহানা বারবার। রাখ তো। আরে আয়ুষী, হ্যালো। কিরে, উঠলি ঘুম থেকে? পুজোয় এবার বাড়ি আসতে হবে মনে আছে তো, নাকি সেটাও আবার ভুলে গেছি? না না, আমার ঠিক খেয়াল আছে। আচ্ছা, বাসন্তী পুজো আমি কবে বাড়ি যাইনি বলো তো? আচ্ছা শোনো, এখন অফিসে যেতে হবে, খুব তাড়া আছে। রাখছি, বুঝলে? টাটা। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। যা গরম পড়েছে। কি রে, কতক্ষণ? এই তো জাস্ট কিছুক্ষণ। তোর কি খবর বল? এই চলছে। সৈকত কোথায়? আর বলিস না, ওই জানিসই তো ওকে। কটা দিন আমরা ওকে আড্ডায় পাই বলতো? যা বলেছিস। আর বল, সব ঠিকঠাক? ইয়েস, এভরিথিং ইজ ফাইন। আর তোর স্বপ্নটাও ফাইন আছে তো? উফ, আর বলিস না, অসহ্য বিরক্তিকর এটা।
আচ্ছা, ওই স্বপ্নের লিড ক্যারেক্টার একটা তান্ত্রিক না? লিড ক্যারেক্টার, তা হবো স্বপ্নের? আরে ওই হলো। হুম, একজন তান্ত্রিক ওই স্বপ্নের লিড ক্যারেক্টার। আচ্ছা, এই তান্ত্রিক কে ছিলেন? আমার দাদু। শুনেছি উনি ওনার জীবনের একটা অনেক বড় অংশ নাকি তন্ত্র সাধনা করতে গিয়ে কাটিয়ে দিয়েছেন, আর অনেকের নাকি অনেক উপকারও করেছিলেন। তার মানে বলছিস ওই খাঁড়া নিয়ে ঘুরে বেড়ানো সাধক নয় আর কি? ধুর, কি যে বলিস না। আচ্ছা, হুম? দাদুর কথা মনে পড়ে? সেই ছোটবেলায় দাদু আমাকে কিছু কথা বলেছিল, সেগুলোই যা মনে পড়ে। খুব বেশি কিছু মনে নেই আমার। তো বাসন্তী পুজোয় কবে বাড়ি যাচ্ছিস? ভাবছি কাল সকাল সকালই বেরোবো। তুই? আরে আমার বসকে তো জানিসই, কবে থেকে বলছি একটা ছুটি লাগবে। এই দুদিন আগে বললো কালকে নাকি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আমার আর এবছর যাওয়া হবে না রে। বাহ, এটা তো গুড নিউজ তাহলে, তাই না? তোর আর কি, তুই তো কোম্পানি চেঞ্জ করে বিন্দাস আছিস। যা বলেছিস, ওনার তো আবার মেয়েদের প্রতি হাবভাব সুবিধেরও নয়। আমি এই নিয়ে যা ভুগেছি। যাই হোক, তুই পারলে কোম্পানিটা চেঞ্জ কর। হ্যাঁ রে, তাই চেষ্টা করছি। আচ্ছা, সৈকত কবে যাবে কিছু বলেছে তোকে? ও 2-3 দিন পরে যাবে বললো, মেসেজ করেছিল আমাকে। আরে অনেকটা দেরি হয়ে গেল। বলছি শোন, আজ উঠি, কাল আবার রেডি হয়ে বেরোতে হবে তাড়াতাড়ি। বেরোচ্ছি, বুঝলি? হুম, সাবধানে যাস কালকে। চ। আমি এসে গেছি। ও মা, কতদিন পর তোকে দেখলাম। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আরে তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে গো, সে ছোট্ট বাচ্চাটি আর নেই। কথা শিখেছিস কিছু কলকাতায় থেকে। চল, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি। আচ্ছা, বাবা কোথায়? তুই তো জানিসই তো সব। সে তো দেশ সেবায় ব্যস্ত। ঘরের লোকের জন্য তার সময় কোথায় বল? সে কি, বাবা এইবারও ছুটি পায়নি? না, নে চল এবার, না হলে দেশের বাড়িতে পুজো শুরু হয়ে যাবে। চলো। চ। কিরে, আর কিছু খাবি? না বাবা, পুজোর ভোগ খেয়ে পেট যা ভরে গেছে। উফ। এখন তো অনেক ছোট করে পুজো হয়। আগে তোর দাদুর আমলে অনেক বড় করে ধুমধাম করে পুজো হতো, প্রায় 500 লোকের ভোগ রান্না হতো। আচ্ছা, দাদু মানে যে দাদু তান্ত্রিক ছিল? হ্যাঁ, উনিই তো এই পুজোর প্রতিষ্ঠাতা। আচ্ছা মা, উনি কি সত্যিই তান্ত্রিক ছিলেন? হ্যাঁ, শুনেছি উনি খুব বড় মাপের তান্ত্রিক ছিলেন। অনেকের অনেক উপকারও করেছেন। মা নাকি ওনাকে দেখাও দিতেন। আচ্ছা মা, তুমি কি কখনো দেখেছো ওনাকে তন্ত্র সাধনা করতে? দূর, বিয়ের পরে আমি যখন প্রথমেই বাড়িতে আসি তখন উনি খুব একটা হাঁটাচলা করতে পারতেন না। তার আগেই ওনার একবার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, আমারও ভালো করে মনে পড়ে না ওনাকে। কি করে মনে পড়বে? যখন উনি মারা যান তখন তুই খুব ছোট। নে চ, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়বি। চলো।
কিরে, আর কত ঘুমোবি? ওঠ, বেলা হয়ে গেল যে। নে, চা এসে গেছে। কটা বাজে গো? 9টা বাজে। যাও, উঠছি। ও, মা, আমার ওই গল্পের বইগুলো কোথায় গো? ওইখানে আলমারিতেই আছে, একটু খুঁজে দেখ না। পাচ্ছি তো না। আচ্ছা, এই লাল কাপড়ে জড়ানো খাতাটা কার? ওটা তো সেই দাদুর। সেই তান্ত্রিক দাদুর? হ্যাঁ, তবে ওসব নিয়ে ঘাটাঘাটি করিস না যেন। আচ্ছা, এই ওপরের রুমটা তো ফাঁকাই থাকে। মা ঘুমিয়ে পড়লে এই উপাচারটা একবার চেষ্টা করে দেখাই যেতে পারে।
सालङ्कारा सुभगा यक्षिणी आवाहयामि ॐ ह्रीं स्त्रीं सालङ्कारा सुभगा यक्षिणी आवाहयामि হ্যালো, কি করছিস? এই অফিসের প্রজেক্ট আপডেটগুলোই দেখছি। তুই কি করছিস বল? আমার না খুব ভয় করছে। কেন? আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে। কে দেখছে? আরে দূর, ওটা বুঝতে পারলে তো হয়েই যেত। মানে কেসটা কি বলতো ভালো করে? আসলে আমি একটা পাকামি করেছি। অ্যাজ এক্সপেক্টেড। কি? না কিছু না, তুই বল। আসলে আমি না দাদুর লেখা একটা খাতা খুঁজে পেয়েছিলাম। কোন দাদু? আরে যে দাদু তান্ত্রিক ছিল। আচ্ছা, তারপর? তারপর আমি দাদুর খাতায় লেখা ইনস্ট্রাকশনগুলো একটু ফলো করে দেখছিলাম। কি দেখছিলি? ভূত আসে কিনা? না মানে ওই তন্ত্র সাধনা করে সত্যিই কিছু হয় কিনা। এলো করেছে। ভাই কিছু একটা কর। কি করব? ভূতকে গিয়ে বলবো অমন করে দেখো না আয়ুষী লজ্জা করে? আবাল একটা। ফোন রাখ। হ্যালো। ভাই শোন না, আমার খুব ভয় করছে। ভূত আবার তোকে দেখছে নাকি? দূর বাল, ব্যাপারটা সিরিয়াস। সবসময় ইয়ার্কি মারিস না তো। দূর, সেই সকাল সকাল জার্নি করে কলকাতা থেকে বাড়ি এলাম, আর এই দুপুরবেলা তুই একটু ঘুমোতেও দিবি না? ঠিক আছে, যাকে তোকে একটা হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠাচ্ছি, তুই একটু যোগাযোগ কর, কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নে, আমি বিকেলে যাচ্ছি।
কার নাম্বার? ভূতের বসের। মানে? আরে একজন জ্যোতিষীর আমার এক বন্ধুর হাত দেখেছিল। আর এখন তো আর তান্ত্রিক তো পাওয়া যাবে না, তুই একটা ফোন করে দেখ। আচ্ছা, দেখছি, দাঁড়া। হুম 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 হুম। বলো, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমার মনে হচ্ছে কেউ যেন লুকিয়ে আমায় সারাক্ষণ দেখছে। আমার খুব ভয় করছে। তাহলে তো তোমাদের পুলিশের কাছেই যাওয়া দরকার। কিন্তু সে তো মনে হয় পুলিশের আওতাতেই পড়ে না। মানে? আসলে আমার দাদু একজন তান্ত্রিক ছিলেন, আর ওনারই লেখা একটা খেরোর খাতা আমি খুঁজে পেয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। আর ওইখানে লেখা একটা উপাচার আমি ট্রাই করেছিলাম এই সব তন্ত্র সত্যি হয় কিনা এটা জানার জন্য। আচ্ছা, এবার বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা। কিন্তু রিস্ক নিয়ে এসব করতে গেলে অনেক খরচাও আছে। ওসব নিয়ে ভাববেন না, কি করতে হবে সেটা বলুন। আসলে আমাকে দেখতে হবে ওই জায়গাটা, আর ও কি উপাচার ট্রাই করেছে সেটাও আমাকে জানতে হবে। তারপর ওখানেই না হয় একটা পুজো করা যাবে তন্ত্রমতে। এবার তোর মাকে কি বলবি? মা কাল বাড়িতে থাকবে না, মামার বাড়ি যাবে। আমারও যাওয়ার কথা, কিন্তু আমি কিছু একটা বলে ম্যানেজ করে বাড়িতে রয়েই যাব। আর কালই যা করার করতে হবে। ব্যাস, তাহলে তো কথা হয়েই গেল। কাল অমাবস্যা আছে, কাল রাতেই বরং তোমার বাড়িতে তন্ত্রমতে পুজোয় বসছি। আমি একটা লিস্ট করে দিচ্ছি, হ্যাঁ? সবকিছু জোগাড় করে রেখো। ঠিক এইভাবেই গতবার আমি সাজিয়েছিলাম, ওই কি একটা মন্ত্র যেন জপ করেছিলে আগেরবার, ওটা দিয়েই শুরু করো। কিন্তু আবার যদি কিছু হয়? আরে তুই ভয় পাচ্ছিস কেন? এখন তো উনি রয়েছেন। আচ্ছা, ঠিক আছে। আপনার কি শরীর খারাপ লাগছে? কিরে, কেমন আছিস? ভালো। আয় বস। কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা সিরিয়াস। কাকিমা ফিরেছে? হ্যাঁ, সব শুনে ডিপ্রেসড। তোর তন্ত্র নিয়ে কিন্তু এই ছেলেখেলা করাটা একদম উচিত হয়নি। মানে এখন সব দোষ আমার? না, আমি সেটা ঠিক বলতে চাইনি, আমাদের আরো সাবধান হতে হতো। আরে উনি যেভাবে মারা যেতে পারেন সেটা আমি বুঝতে পারিনি রে। আচ্ছা, উনি কিভাবে মারা গেলেন কিছু জানতে পারলি? শুনলাম পোস্টমর্টম রিপোর্ট বলছে যে উনি শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন, কিন্তু বাইরে থেকে গলা টেপার তো কোনো এভিডেন্সই নেই। মানেটা কি? গলা কি ভিতর দিয়ে টেপা যায়? আমার খুব ভয় করছে রে, জানি না কি হবে। শোন, আমি একজনের নাম্বার জোগাড় করেছি, একজন প্যারাসাইকোলজিস্ট। প্যারাসাইকোলজিস্ট? শুনেছি উনি একজন প্রফেসর, আর তিনি অনেক দিন ধরেই এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর রিসার্চও করেছেন। আমার মনে হয় আমাদের ইমিডিয়েট ওনার সঙ্গে যোগাযোগ করা উচিত।
কিন্তু ওনার যদি কিছু হয়ে যায়? কিন্তু আমার মনে হয় এরম ভাবে চুপ করে বাড়িতে বসে থাকাটা ঠিক হবে না। আমরা বরং ওনার কাছে গিয়ে পুরো ব্যাপারটা ডিটেলসে বলি, আর সেটা শুনে উনি আগে থেকেই রিস্ক ফ্যাক্টরটা বুঝে যাবেন। চল তাহলে ট্রাই করা যাক। এখন আর কোনো অপশনও তো নেই আমাদের কাছে। কি রে, কখন বেরোবি তুই? ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি বেরোবো। পরে আসবো আবার। সাবধানে যাস মা, গিয়ে একটা ফোন করিস। চলো। আয়। হ্যাঁ রে, বল। কি রে, তোকে এত টায়ার্ড শোনাচ্ছে কেন? আরে আমি তো আজই ফিরলাম কলকাতায়, এই জাস্ট কিছুক্ষণ আগে। ও আইসি, বলছি বেরোবি? হোয়াই নট হানি? এনি প্ল্যান ফর টুনাইট? ইয়েস ডার্লিং, পাশেই একটা পাব ওপেন হয়েছে রিসেন্টলি, আর কালকে আমার অফিসও ছুটি আছে। আর আমরা আজ ওখানে যাচ্ছি, রাইট? ইয়েস। আচ্ছা, সৈকত যাবে? ওর কথা বাদ দে। ও তো এখন আউট অফ কলকাতা আছে, আর এমনিতে ওরকম দুদু ভাতুকে একটা পাবে নিয়ে গিয়ে লাভ হবে না কিছু। যা বলেছিস। যাই হোক, তোকে আমি লোকেশন সেন্ড করছি, তুই রেডি হয়ে চলে আসিস। আর হ্যাঁ, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আচ্ছা, হঠাৎ এই অফ সিজনে কিসের সারপ্রাইজ? সেটা তুই এলেই জানতে পারবি। ওকে, আসছি, রাখ। জানি না কোন জাদু মন্তরে আজ প্রেম ছুঁয়ে গেল অন্তরে, দাঁড়িয়ে হৃদয়ের বন্দরে বাড়ায় হাত, শরীরে আবেদনে খেলছে ঠোঁট, এই রাতে সব ওলট পালট, এ কোথায় কবে খায় হোঁচট প্রেমের রাত। যদি তুমি ধরতে চাও হাত বাড়াও, রাত করিদের সন্ধানে, এই রাত কহিন অন্তহীন, শেষ কোথায় আজ কে জানে। যদি ধরতে চাও হাত বাড়াও, রাত করিদের সন্ধানে, এই রাত কহিন অন্তহীন, শেষ কোথায় আজ কে জানে। আজ শীত ঘুমে এই প্রেম মরশুমে, শিহরাত পরিদের গান শুনতে চাই। কোন আগুনে জ্বলছে শরীর, এই কি প্রেম নাকি নষ্ট নীর, সে কিসের আশায় কাছে আসতে চাই। যদি তুমি ধরতে চাও হাত বাড়াও, রাত করিদের সন্ধানে, এই রাত কহিন অন্তহীন, শেষ কোথায় আজ কে জানে। যদি ধরতে চাও হাত বাড়াও,
Hello? Are you single? Will you spend the night? জানি কি সুখের মন্ত্রণায় কালকুটের বিষ যন্ত্রণায় এই জীবন নিজেকে সঁপে দেয়। কোন ছায়া কখন হাত বাড়ায় হঠাৎ এসে সামনে দাঁড়ায় যখন সে শুধু তোমার সঙ্গ নেয়। যদি তুমি ধরতে চাও হাত বাড়াও রাত গরিবের সন্ধানে এই রাত গহীন অন্তহীন শেষ কোথায় আজ কে জানে। যদি ধরতে চাও হাত বাড়াও রাত গরিবের সন্ধানে এই রাত গহীন অন্তহীন শেষ কোথায় আজ কে জানে। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনি কি আয়ুষী রায়? হ্যাঁ। আপনার সাথে কিছু কথা ছিল। ওকে, ভেতরে আসুন প্লিজ। চলুন। আপনি বসুন না। হুম। গতকাল আপনি নাইটিঙ্গেল বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ তো? ওখানে গিয়ে কোনো ছেলের সাথে আপনার ঝামেলা হয়েছিল? হ্যাঁ, বাট তাতে কি স্যার? ওই ছেলেটা আমার সাথে খুব বাজেভাবে ফ্লার্ট করার চেষ্টা করছিল, আর সেই জন্য। আর সেই জন্যই ওই ছেলেটির সাথে আপনার ঝামেলা বাঁধে, তাই তো? হ্যাঁ। বাট ম্যাডাম, আপনি কি জানেন যে কাল আপনি যখন বেরিয়ে আসলেন তারপরে ওই ছেলেটি গায়ে আগুন লাগিয়ে পুড়ে মারা গেছে? হোয়াট? আপনি কি বলছেন স্যার? যা শুনলেন তাই বললাম। কিন্তু ম্যাডাম, আপনি বলুন তো, কাল আপনি কি এমন কথা বললেন যে আপনি বেরিয়ে আসার পরে উনি সুইসাইড করে ফেললেন? আমি সত্যি সেরম কিছু বলিনি স্যার। আমি আর আমার বান্ধবী পাবে গিয়েছিলাম গতকাল, আর ওখানে যাওয়ার কিছুক্ষণ পর থেকে ওই ছেলেটা খুব বাজেভাবে আমাদের সাথে ফ্লার্ট করতে শুরু করলো, আর সেই জন্য রাগের মধ্যে আমাদের শুধু কথা কাটাকাটি হয়। আর তারপরে আমি আর আমার বান্ধবী ওখান থেকে বেরিয়ে চলে আসি, ব্যাস এইটুকুই। শুধু এটুকুই? হ্যাঁ স্যার। দেখুন ম্যাডাম, ওখানকার সিসিটিভি ফুটেজ আর ওয়েটারের সাথে কথা বলে আমি যা বুঝলাম, এতক্ষণ আপনি যে কথাগুলো বললেন সেগুলো সব সত্যি। কিন্তু ম্যাডাম, এরপরে গায়ে আগুন ধরিয়ে সুইসাইডের কেসটা বড্ড গোলমেলে। বাট স্যার জানি আপনি কিছু করেননি, এটা হলো আপনার ভার্সন। যেদিন আপনার এগেনস্টে একটা প্রমাণ পাবো সেদিন আমি আপনার খাতা খুলব, আর ওটা হবে আমার ভার্সন। চলি। হ্যালো। আমি আয়ুষী স্যার। ও বলো, কি ব্যাপার? হ্যাঁ, এতদিন পরে বসকে মনে পড়লো? না স্যার, আপনি তো সবসময় আমার মনে আছেন। বাই দ্য ওয়ে, আমার কিছু কথা ছিল স্যার, একটু পার্সোনাল। কোথাও দেখা করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো বাড়িতেই আছি। তুমি আমার ফ্ল্যাটে চলে এসো। ওকে, আমি আসছি, দেখা হচ্ছে। ওকে, টিল দেন বাই। হ্যালো।
কি রে, তুই ঘুমোচ্ছিস এখনো? না রে, কীর্তন করছিলাম, সারা রাত ধরে করছি তো তাই গলা ধরে গেছে। সিরিয়াস মোমেন্টে তোর ইয়ার্কি মারার স্বভাবটা আর গেল না জানিস। আর এই মুমেন্টটা কি জন্য সিরিয়াস আমি সেটা একটু জানতে পারি কি? আরে সেটা বলতেই তো ফোন করেছি, কিন্তু তোমার কীর্তনের জন্য তো আর বলা হয়ে উঠছে না সোনা। উফ, বল। এই তোর আমাদের বসকে মনে আছে? আচ্ছা, তুই সকাল সকাল ওই পোড়া মুখোটার কথা বলতে ফোন করেছিস? আরে তুই শোন না আগে কথাটা। আরে শুনছি তো। শোন ভালো করে। আজকের ব্রেকিং নিউজ হচ্ছে আমাদের বস আর নেই। নেই মানে? আরে নেই মানে নেই, হি ইজ নো মোর। তুই সত্যি বলছিস? দেখ, সকাল সকাল কল করে ওরকম একটা জানোয়ারকে নিয়ে ইয়ার্কি মারার আমার শখ নেই ভাই। বুঝতে পেরেছি। তুই এই খবরটা শুনে খুশি হসনি? ওই লোকটা তো তোকেও ছাড়েনি, অফিসের প্রত্যেকটা মেয়েকে প্রত্যেক দিন খেলনার মতো ইউজ করেছে। আচ্ছা স্যার, বলছি যে আমাদের এই বছর না কোম্পানিতে সেরকম খুব একটা ভালো আমাদের প্রোডাক্টিভিটি আসেনি তো। শুধু তুই সাহস করে অফিসটা চেঞ্জ করেছিস, তাই আজ শান্তিতে আছিস। আর আমরা রোজ নিজেদেরকে কোনো না কোনো বাহানায় সেফ রাখতাম। বুঝলে আয়ুষী, এবছর কিন্তু আমাদের অনেকগুলো টাকা লস হয়েছে, প্রায় 20%-এর মতো। আমাদের কিন্তু এই টাকাটা রিকভার করতেই হবে। বাট একটা অদ্ভুত ব্যাপার। কি? শুনলাম বসকে নাকি গলা টিপে মারা হয়েছে, কিন্তু গলার উপর তো কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তাহলে মালটার গলা টিপলই বাগে, আর কিভাবে টিপল? তুই শিওর যে বসকে গলায় টিপে মারা হয়েছে আর গলায় কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না? ডু ইউ থিঙ্ক ইটস এ জোক? নো, নট এট অল। যাই হোক বাবা, একটা ভালো কাজ হয়েছে, জগৎ থেকে একটা আপদ বিদায় হয়েছে। আচ্ছা শোন, আমি এখন রাখছি, পরে কথা বলছি। এই দাঁড়া, জাস্ট 1 সেকেন্ড হোল্ড কর তো। কি ব্যাপার আপনারা? আসলে ম্যাডাম, কলকাতার যেখানেই মার্ডার সেখানেই আপনার পদধূলি। আপনি কি বললেন? আমি কিছুই বুঝলাম না স্যার। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? কি করেছি আমি? আপনি সঞ্জীব মজুমদারকে চিনতেন? হ্যাঁ, উনি আমার আগের অফিসের বস। কিন্তু কেন? উনি গতকাল রাতে খুন হয়েছেন, আর ওনার লাস্ট কল রেকর্ডিং অনুযায়ী উনি খুন হওয়ার ঠিক আগেই আপনি ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন। হোয়াট? গতকাল সন্ধ্যের পর থেকে তো আমি বাড়ি থেকেই বেরোইনি, তাহলে এটা কি করে সম্ভব? দেখুন, ওসব কথা আপনি কোর্টে দাঁড়িয়ে বলবেন, এখন আমাদের ডিউটিটা করতে দিন। অফিসার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমার একটাই ভুল হয়েছে। গতকাল যখন এসেছিলাম তখন আপনাকে অ্যারেস্ট করে লকআপে রাখা উচিত ছিল, তাহলে আজকে আর একটা খুন হতো না। ঠিক আছে, বাট যাওয়ার আগে আমি কি একটা কল করতে পারি? হুম। থ্যাংক ইউ। হ্যালো, মে আই কাম ইন স্যার? ইয়েস। আপনি কে? আমি আয়ুষী রায়ের বন্ধু। ওকে, বসুন। থ্যাংক ইউ। এটা কি? আয়ুষী রায়ের বেলের ডকুমেন্ট। ওকে, আপনি কি জানেন ওনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, আমি শুনেছি সঞ্জীব মজুমদারের মার্ডার কেসে ওকে অ্যারেস্ট করা হয়েছে। বাহ, বন্ধু খুন করেছে জেনেও আপনি বেল পেপার নিয়ে এসেছেন। ভেরি নাইস। আমি কিছু করিনি অফিসার।
সেটা জেনেই তো আপনার বন্ধু এই বেল পেপারটা নিয়ে এসছেন। বাট অফিসার, সঞ্জীব মজুমদারের মার্ডারের সময় আয়ুষও তো বাড়িতেই ছিল, তাহলে ও খুনটা করবে কি করে? গুড কোয়েশ্চেন। সাত্বিকা। তুমি সাত্বিকা ম্যাডাম, আপনি কি জানেন সঞ্জীব বাবুর কল লিস্টে লাস্ট কলটা ওনারই ছিল? বাট স্যার, আপনি জাস্ট একটা কল নাম্বারের এগেনস্টে একজনকে গ্রেপ্তার করতে পারেন। আমি কি পারি আর কি পারি না সেটা আমাকেই ডিসাইড করতে দিন। আর আপনি যখন সাথে এই বেল পেপারটা নিয়েছেন তখন আর কি করা যাবে। নিন, এখানে একটা সাইন করুন। এই লকআপটা খুলে ওনাকে এখানে নিয়ে আয় তো। থ্যাংক ইউ রে, তুই আর ছিলি বলে। ফর্মালিটিটা বাড়িতে দেখাস, এখন চল। কি হচ্ছে বলতো এসব? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শোন, তুই আগে শান্ত হ। কি করে শান্ত হব একটু বলবি তুই আমাকে? দুদিন আগে পাবে ওই ছেলেটা সুইসাইড করলো, এখন বস মারা গেল, পুলিশ আবার এর জন্য আমাকে সন্দেহ করছে, আর এর জন্যই ধরে নিয়ে গিয়ে রাখলো আমাকে লকআপে। এরকম পরিস্থিতিতে কি করে শান্ত থাকবো আমি? শোন, এত মাথা গরম করলে কোনো প্রবলেম সলভ করতে পারবি না তুই। আগে তুই নিজে ঠান্ডা হ। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে গতকাল রাতে তুই যদি বসকে কল না করে থাকিস, তাহলে তোর নাম্বার থেকে কে কল করলো বসকে? সেটা বুঝতে পারলে না, আমি আজ একজন ইন্টেলিজেন্স অফিসার হতাম, একটা এমএনসির অফিস ওয়ার্কার নয়। শোন, বেশি বাতেলা দিয়ে লাভ নেই। ঠান্ডা মাথায় এখন ভেবে দেখ কি সলিউশন বের করবি। শোন না, অনেক রাত হয়েছে, আজকের মতো আমি উঠছি। বাড়িতে মা একাও রয়েছে। ঠিক আছে। আর শোন, তুই সাবধানে থাকিস। কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু কল করবি, ঠিক আছে? হুম। চল। হ্যালো, বল। ঠিক আছিস তুই? বেঁচে আছি এটাই কি এনাফ নয়? আচ্ছা তুই বল, কি বলবি? তুই গিয়েছিলিস প্রফেসরের কাছে? না, কেন যাসনি তুই? সাহস পাচ্ছি না রে। কেন? যা হচ্ছে কিছুদিন ধরে সবই আমার ওভার এক্সাইটমেন্টের রেজাল্ট রে। তুই বিজ্ঞের মতো এরকম ভারী ভারী কথা না বলে কাজের কাজটা করবি কি? আচ্ছা ঠিক আছে, যাব, বাট তোর কখন সময় হবে বল? অফিসে তো খুব কাজের প্রেশার, আমি তো টাইমই বের করতে পারছি না। তাহলে কি আমি একা যাব নাকি? আমার মনে হয় ওটাই বেটার অপশন, কারণ তোর ডেকে আনা ভূত তোকে কিছু করবে বলে মনে হয় না। হোয়াট রাবিশ। তুই আজই সন্ধেবেলা যা, বুঝলি? বেশি দেরি করিস না কিন্তু। ওকে। ওকে ওকে, টক টু ইউ লেটার। ওকে, বাই। এ রঘুদা, দেখো তো কে এসছে। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আপনি প্রফেসর রঞ্জন চ্যাটার্জি? না, আমি প্রফেসর রঞ্জন চ্যাটার্জি নই, আমি তার ছেলে সপ্তর্ষি চ্যাটার্জি। বসুন না প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। তা বলুন, আপনার প্রবলেমটা কি? আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে বাবার সব কেসগুলো আমিই হ্যান্ডেল করছি। আসলে আমি ওই আসলে আপনি আমার ড্রেস, আমার গেট আপ, আমার লুক আউট আর আমার বয়স, এই সব কিছু মিলিয়ে আপনি আমাকে চেক আউট করছেন আর ভরসা করতে পারছেন না যে বিখ্যাত প্রফেসর রঞ্জন চ্যাটার্জির ছেলে কিভাবে তার কেসগুলো হ্যান্ডেল করবে, তাই তো? না মানে ঠিক সেটা নয়। একদম সেটাই, একদম সেটাই। তো আচ্ছা, আপনাকে জানানোর জন্য বলে রাখি যে
আমি প্যারাসাইকোলজি নিয়ে রিসার্চ করেছি আর এখন প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করি। সো আর হ্যাঁ, আমার বাবা মারা যাওয়ার লাস্ট 10 বছর আগে, মানে বাবার লাস্ট 10 বছর আমি বাবাকে অ্যাসিস্ট করতাম, বাবা চিফ ছিলাম। তো এত কিছু জানবার পর যদি আপনার মনে হয় আপনি আমাকে কেসটা দেবেন তো দিতেই পারেন, আর না দিলেও মানে আপনি ভেবে দেখুন একবার। না, সে ঠিক আছে। তা আপনার প্রবলেমটা কি? আসলে কিছুদিন আগে আমি আমার গ্রামের বাড়ির বাসন্তী পুজোয় গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি বাড়ির বুকশেলফে লাল কাপড়ে মোড়া একটা বই খুঁজে পাই। মায়ের কাছ থেকে জানলাম আমার দাদুর লেখা ওই বইটা। দাদু একজন তন্ত্র সাধক ছিলেন। ওনার সারা জীবনে সংগ্রহ করা ওই সমস্ত বিদ্যা সব কিছু উনি ওই পুঁথি হিসেবে ওই বইতে লিখে গিয়েছিলেন। কিন্তু আমি আসলে মানে খুব ইন্টারেস্টেড এই তন্ত্রবিদ্যা নিয়ে, আর ওইখান থেকে একটা উপাচার ট্রাই করেছিলাম। তারপর থেকে বেশ কিছু সমস্যা শুরু হয়। আমার মনে হয় যেন কেউ যেন লুকিয়ে আমাকে সারাক্ষণ দেখছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে বা কেন হচ্ছে। একজন জ্যোতিষীর কাছেও গিয়েছিলাম আমি হেল্পের জন্য, কিন্তু উনি আমার হেল্প করতে গিয়ে মারা যান শেষ পর্যন্ত। আর আমি সত্যি বুঝতে পারছি না কি করব। আপনি যদি কাইন্ডলি একটু হেল্প করেন। ঠিক আছে, লেটস সি। আচ্ছা, বলছি যে আমি ওই খেরোর খাতাটা আমার সাথে নিয়ে এসেছিলাম, তো আপনি কি একবার দেখবেন? হ্যাঁ অবশ্যই, দেখাও। আচ্ছা, ওকে। এই যে। হ্যাঁ। ইন্টারেস্টিং। আচ্ছা, আমি কি এই খেরো খাতাটা আমার কাছে একটু রাখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আমার এটাকে স্টাডি করতে হবে। ঠিক আছে, আমি এই কেসটা নিলাম অফিসিয়ালি। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, হ্যাঁ? হ্যালো আয়ুষী। হ্যাঁ সপ্তর্ষি, বলো। হ্যাঁ মানে তুমি বাড়ি পৌঁছেছো? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই পৌঁছলাম। ফ্রেশ হয়ে বসে আছি এখন। কেন, এনি প্রবলেম? আচ্ছা বলছি, একটা কথা বলার ছিল। মানে কিছুক্ষণ আগে তোমার প্রতিচ্ছবি আমার সাথে দেখা করতে এসেছে। তুমি বুঝবে না। ওকে, গুড নাইট, টাটা।
রঘুদা, চাটা দিয়ে যাও। এত সকালে আবার কি? আয়ুষী? হ্যাঁ বলো আয়ুষী। সপ্তর্ষি, তুমি বাড়িতে আছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমার একটু দরকার ছিল তোমার সাথে। এক কাজ করো, তুমি বিকেল নাগাদ আমার বাড়িতে চলে এসো। ওকে। ওকে। বলো আয়ুষী। আসলে গতকাল রাতে আমি শুয়েছিলাম আমার রুমে, হঠাৎ করে একটা ফিসফিস শব্দ শুনতে পাই। কে বলছিল বা কি বলছিল আমি কিছুই বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়ি, এতটা খেয়াল করিনি। কিন্তু সকালবেলা উঠে আমি দেখলাম আয়নায় কিছু একটা লেখা আছে, মানে তোমাকে সকালে যেটা আমি ছবি পাঠালাম, হুম, কিছুক্ষণ পরেই ওটা অদৃশ্য হয়ে যায়। আমি কিছু বুঝলাম না। তুমি কি বুঝতে পারলে কি লেখা আছে ওটা? হুম, লেট মি শো ইউ। এটাই তো? হ্যাঁ এটাই। দিস ইজ কল্ড থিবান অ্যালফাবেট। যখন কোনো স্পিরিটরা হিউম্যান ওয়ার্ল্ডে কোনো হিউম্যানের সাথে কন্ট্যাক্ট করে, তারা একটা স্পেশাল কোড অফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলে থিবান অ্যালফাবেট, এবং সেটা রিভার্স অর্ডারে হয়। আমি যাচ্ছি এই কথাটাকেই ওরা উল্টোভাবে বলে, এইভাবেই স্পিরিটরা কমিউনিকেট করে। তা বলো, তুমি কি জানতে চাও? তো এটাই যেটা লেখা আছে তার মানেটা কি? সত্যি জানতে চাও মানেটা কি? হ্যাঁ, আমি সত্যিই জানতে চাই। So the meaning of the word is kill. K-I-L-L, kill. মানে মারা। মানে সে কি আমাকে মারতে চায়? তুমি তাদের কাছে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের নর্মাল লাইফে এন্টার করে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, সে তোমাকে মারবে না। এটা কি খুব স্বাভাবিক নয়? কিন্তু কি কাজে? সেটাই তো আমাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে। রাদার আমাদের ইনভেস্টিগেট করে দেখতে হবে। ও তুই? হুম, আয় ভেতরে আয়। সে না হয় আমি আসছি, কিন্তু তোর তো কোনো দেখা সাক্ষাৎ তো নেই। কল করছি, কলটাও রিসিভ করছিস না, তাই নিজেই দেখতে চলে এলাম। তা ঠিকঠাক আছিস তো? মাচ বেটার। আচ্ছা, সত্যি করে বল তো, তুই তোর গ্রামের বাড়িতে কোনো গন্ডগোল পাকাসনি তো? কই, তেমন কিছু না তো। দেখ, মিথ্যে বলার চেষ্টা করবি না। আমাকে সৈকত সব বলেছে। তাহলে আর জিজ্ঞেস করছিস কেন? আসলে কি বলতো, আর্টিস্টের কাছ থেকে তার আর্টের গল্প শুনতে বেশি ইন্টারেস্টিং লাগে।
তোর দাবিটা কি বলতো? না কিছু না, তো স্টোরিটা বল না শুনি। তুই তো জানিসই আমি রোজ রাতে একটা স্বপ্ন দেখতাম। ছোটবেলায় আমার দাদু আমাকে একটা কথা বলেছিল তন্ত্র নিয়ে, আর ওটা নিয়েই আমি বেশ কিছু কথাও শুনতে পেতাম আমার স্বপ্নে। ভাই ভাই ভাই, স্টার্টিং শুনে তো পুরো হরর সাসপেন্স মুভি মনে হচ্ছে। তোর খুব তাড়া আছে না? কই না তো, কেন? না মানে আমার গল্পের একটা লাইন শেষ হওয়ার আগেই তোর উপন্যাস রেডি, তাই বলছি। আরে না বাবা, আচ্ছা ঠিক আছে তুই বল, আমি শুনছি। কিছুদিন আগে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, জানিসই তো। তো পুজোর সময় আমি আমার বাড়ির বুকশেলফে একটা বই খুঁজে পাই, লাল কাপড়ে মোড়া। মাকে জিজ্ঞেস করলাম, মা বলল যে আমার যে দাদু তন্ত্র সাধনা করত ওনারই একটা বই ছিল ওটা। বুঝলাম। তার সপ্তর্ষি এখন তো হেল্প করছে ব্যাপারটা নিয়ে, তাই তো? এই সব কিছু নিয়ে আমি ভীষণ টেনসড রে। কি আর করবি বল, বুঝতে পারছি ব্যাপারটা। ঠিক আছে চল, আমি উঠছি, অনেক লেট হয়ে গেছে আজকে। সাবধানে থাকিস। চল তোকে এগিয়ে দিই। হ্যাঁ চল। হ্যাঁ বল। তুই কোথায়? ওই বাড়িতেই আছি রেস্টে। আসলে সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, এই ওয়ার্ক ফ্রম হোম করছি। তুই ঠিকঠাক আছিস এখন? না রে। কেন, আবার কি হলো? তুই একবার দেখা করতে পারবি আজ? হ্যাঁ বাট তোর কি হয়েছে তো বল। দেখা করে বলবো। আরে কিছু আর্জেন্সি থাকলে বল। সন্ধ্যে 6টায় আমাদের ওই ক্যাফেতে চলে আসিস। আরে অদ্ভুত তো। যাই, বেরোই তাহলে। বল কি বলছিলি? সকাল থেকে শরীরটা এত খারাপ না, অফিসও যেতে পারলাম না জানিস। আর তুই ফোন করে এমন বললি, আমি তাড়াহুড়ো করে এলাম। আচ্ছা দাঁড়া, আগে দুটো কফি অর্ডার করি। ওয়েটার। Yes, ma'am. হ্যাঁ, দুটো ক্যাপুচিনো। Okay, ma'am. বল কি বলছি। দাঁড়া তো। হ্যালো, তুই কোথায় রে? ক্যাফেতে। এনি মিটিং? খুব ইম্পর্ট্যান্ট মিটিং। আর বলছি শোন না, তোর মিটিংটা শেষ হলে একবার কল করিস, বুঝলি? এই এক সেকেন্ড হোল্ড কর তো। মনে হচ্ছে সপ্তর্ষির কাছে একবার যেতে হবে, বুঝলি? আবার কি হলো? ভূত দেখা দিচ্ছে আজকাল। মানে? আচ্ছা তুই এবার ফোনটা রাখ। তা কি বুঝলে সপ্তর্ষি? ঠিক বুঝলাম না। মানে? দেখো, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওই আত্মা চায় না যে তার কাজে কেউ বাধা দিক, স্পেশালি তোমরা। তার জন্যই সে বারবার ওয়ার্নিং দিচ্ছে, আ ক্লিয়ার ওয়ার্নিং। বাট কি কাজ? সেটাই তো ডিসকভার করতে হবে সুইটহার্ট। এক্সকিউজ মি, আই এম নট ইউর সুইটহার্ট। না মানে, ক্লায়েন্টকে একটা সুন্দর নাম না দিলে ক্লায়েন্ট মনে রাখবে কি করে, তাই না? আচ্ছা যাই হোক, আমাদের এবার করতে এটা কি হবে? এবার আমাদের মেন কাজ হচ্ছে ওই দ্বিতীয় আয়ুষী কি চায় সেটা জানা। হ্যাঁ, বাট কিভাবে ডিসকভার করব আমরা? ও, দ্যাটস অ্যান ওল্ড স্কুল মেথড। এক কাজ করো, তুমি গিয়ে ওই সোফাটায় বসে যাও। আচ্ছা। রিল্যাক্স ওয়েতে বসো। এইবার আমি আমার এই রুদ্রাক্ষের মালাটা হাতে পেঁচিয়ে তোমার মাথায় ঠেকিয়ে
মন্ত্র জপ করো। তোমার কাজটা হচ্ছে তুমি ভাববে সেই ডেস্টিনেশনের কথা যেখানে তোমার সাথে ওই ইনসিডেন্টটা হয়েছিল, একদম সেম জায়গা। মন শান্ত করবে, হাতটা সরিয়ে দুপাশে রাখো, একদম রিল্যাক্স পেতে, ঠিক যেখানে তোমার সাথে ঘটনাটা হয়েছিল ঠিক সেই জায়গাটার কথা ভাবো। ধীরে ধীরে তুমি, বা বলা ভালো তোমার সোল, তোমার শরীর থেকে বেরিয়ে সেই জায়গাটায় পৌঁছে যাবে। আর সেখানে গেলে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সব ইনফরমেশন কালেক্ট করতে হবে, সব ইনফরমেশন। কিন্তু হ্যাঁ, ওয়ান থিং, এই যে গোটা সংকল্পটা হবে সেটা কিন্তু তুমি খুব ইজিলি করতে পারবে না, কারণ তুমি থাকবে একটা অন্য ওয়ার্ল্ডে। সেখানে সেই ছায়া, মানে সেই দ্বিতীয় আয়ুষী, তোমাকে কিন্তু এই কাজটা খুব সহজে করতে দেবে না, বাধা দেবে প্রতি মুহূর্তে, তোমার কনসেন্ট্রেশন ব্রেক করার চেষ্টা করবে। তার জন্য তোমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব ইনফরমেশন কালেক্ট করে আবার ফিরে আসতে হবে। তুমি যখন ফিরে আসবে তোমার সোলটা তোমার বডির সাথে কানেক্ট হয়ে যাবে, আর তুমি আমাদের মধ্যে উপস্থিত হবে। বুঝেছো? হুম। স্টে কাম, রিল্যাক্স। এই নাও, এটা ধরো। মাথা শান্ত করো, রিল্যাক্স। আর হ্যাঁ, একটা কথা, এই গোটা সংকল্পটা করার সময় তুমি একটা জিনিস করতে পারবে না, সেটা হচ্ছে তুমি ভয় পেতে পারবে না। তুমি যদি ভয় পাও, তুমি সাথে সাথে ওই ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট হয়ে এই ওয়ার্ল্ডে চলে আসবে। অতএব ইনফরমেশন কালেক্ট করা হবে না, ভয় পাবে না, মন শক্ত করবে আর মাথা ঠান্ডা রাখবে। তুমি ঠিক আছো আয়ুষী? জল খাবে? না। বসো, শান্ত হয়ে বসো, সব ঠিক আছে। কি দেখলে আয়ুষী? আমি আমার বাড়ির ওই 3 তলার সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর উঠে গিয়ে যেখানে প্রেতচক্রটা এঁকেছিলাম ওখানে গিয়ে দাঁড়ালাম। ওখানে দাঁড়িয়ে আমি একটা ফিসফিস শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন আমাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু বুঝতে পারলাম না যে কি বলছে। আর তখন হঠাৎ করে পেছনে ঘুরে দেখি যে আমার ওই ছায়া দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ভয় পেলাম আমি ওকে দেখে, আর চোখ খুলে ফেলে আমি সাইকেলটা থেকে বেরিয়ে আসি। বুঝলাম, আমাদেরকে এই রহস্য ভেদ করতে হলে নাটকের মূল সিনে আগে যেতে হবে। আগামী অমাবস্যা তিথিতে, মানে 1, 2, 3, 4, হ্যাঁ, আগামী 4 দিন পর আমাদেরকে সেম সাইডে যেতে হবে।
যেখান থেকে এই ঘটনাটা শুরু হয়েছিল সেখানে গেলেই আমরা এই ঘটনার রহস্যের সমাধান করতে পারব। আর হ্যাঁ, মানে সংকল্প সম্পন্ন করতে গেলে আমাদেরকে বিজোড় সংখ্যায় যেতে হবে। তা সাত্বিকা, তুমি যাবে তো? কেন? অমাবস্যায় ভূত কি আমায় দেখে আর আসবে? আরে না না, তুমি রাগ করছো কেন? আমি কি একদমই সেরকম বললাম? হ্যাঁ, মানে আমাদেরকে মেন কথা হচ্ছে ওখানে যেতে হবে। আর হ্যাঁ, টু বি ভেরি সিরিয়াস, মন শক্ত করে মাথা ঠান্ডা রেখে ভগবানের নাম নিয়ে যেতে হবে, কারণ কাজটা মোটেই সহজ নয়, একদমই সহজ নয়। ঠিক আছে, তবে আমরা আজ উঠি সপ্তর্ষি। হ্যাঁ। আসছি। আরে তুই, এতদিন বাদে এলি? আর তুই যে পুজোর সময় আসিসনি তার বেলায়? জানিস তো আইটি সেক্টরে কত চাপ। বুঝি বুঝি। সপ্তর্ষি, হ্যাঁ? তুমিও বসো। হ্যাঁ, ঠিক আছে। তা উনি কে? ও সরি, বলা হয়নি। ও অয়ন, ও, আচ্ছা, আমার আচ্ছা। মাসির ছেলে। নমস্কার। আসলে নমস্কার। মাসি জব করতো বলে ওকে ছোটবেলা থেকে ততটা দেখভাল করতে পারতো না, আর আমার মায়ের কাছেই ও মানুষ হয়েছে। তাই ও জবের মাঝখানে যখনই ছুটি একটু পেলো আমার মায়ের কাছে এসে একটু টাইম স্পেন্ড করেছে আর কি। মা তো বাড়িতে প্রায় একা থাকে, ওই জন্য। সরি টু ডিস্টার্ব ইউ। এনি প্রবলেম? এনি নয়, মেনি প্রবলেমস। ছাড়, তোকে পরে সব বুঝিয়ে বলবো, এখন খুব খিদে পেয়েছে। চল প্লিজ। চল না। আচ্ছা ঠিক আছে, সাথীকা চল। চল। হ্যাঁ, চল চল। সপ্তর্ষি, হ্যাঁ? তুমিও চলো। হ্যাঁ। চলো। আচ্ছা, আপনারা আসুন। ঠিক মতো খেয়েছো তো সপ্তর্ষি? হ্যাঁ হ্যাঁ, বসো। হ্যাঁ, বুঝছি। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। এই বাড়িতে আসার পর থেকেই আমার কিরকম একটা আনইজি ফিল হচ্ছে, খুব অদ্ভুত লাগছে। কেমন? কিছু সুপার ন্যাচারাল ফিল করতে পারছি, নট নর্মাল। আর সেটা সুপার ন্যাচারাল আর প্যারানর্মাল কি না সেটা জানবার জন্য আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে। কি? তুমি এক কাজ করো, তুমি একটা লেবু, একটা লাল কাপড় নিয়ে 3 তলায় এসো, যেখানে প্লেট চক্রটা করেছিলে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি তখন। হুম। সপ্তর্ষি, হ্যাঁ, এই নাও। নিয়ে এসো, হ্যাঁ। এখানে রাখো। এখানটাতেই করেছিলে? হ্যাঁ, এখানে।
লেবুটার কালার যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই আমরা নিশ্চিত হব যে এখানে কোনো অশুভ শক্তি আছে বা এখানে আনক্যানি কিছু আছে কিনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে এই লেবুটার কালার চেঞ্জ না হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করো। চলো। আয়ুষী, আয়ুষী, তুমি এত রাতে এখানে কি করছো? আমি আমি জানি না সপ্তর্ষি, আমি কি করে এখানে এলাম। আমি কিচ্ছু জানি না। নিচে চলো, এক্ষুনি নিচে চলো। গুড মর্নিং। আচ্ছা, তুমি কাল রাতে হঠাৎ ওপরে কি করতে গিয়েছিলে? দেখো সপ্তর্ষি, আমি সত্যিই জানি না যে গত রাতে আমি হঠাৎ কিভাবে কেন ওপরে গেলাম। আমি ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখলাম যে আমি ওপরে ওখানে দাঁড়িয়ে আছি আর তুমি আমার সামনে। কি যে হচ্ছে? আচ্ছা, এটা কি কোনোভাবেই ঠিক করা যায় না? যে খাতা থেকে বোন উপাচারটা ট্রাই করেছিল ওটা তো দাদুর ছিল, কিন্তু দাদুর মতো এত বড় মাপের তান্ত্রিক এখন কি পাওয়া থোড়ি পসিবল বলো? দাদুর মতো না হোক, কিন্তু দাদুকে তো পাওয়া যেতেই পারে। মানে কিভাবে সম্ভব? দাদু তো এখন বেঁচে নেই। কিন্তু দাদুর আত্মাকে তো পাওয়া যেতে পারে। এক্স্যাক্টলি আয়ুষী, আমিও ঠিক এটাই ভাবছিলাম। সেক্ষেত্রে আমাদেরকে প্ল্যানচেট করে দাদুর আত্মাকে ডেকে এনে বাকি সবকিছু নর্মাল করতে হবে। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। ওই আত্মা কিন্তু আমাদেরকে শান্তিতে কোনো কাজ করতে দেবে না, লাইফ রিস্কও আছে খুব। আমি সেক্ষেত্রে তোমাদের সবাইকে এক একটা করে লকেট দেব, কিন্তু সেটা প্ল্যানচেটের সময় খোলা যাবে না। তবে আজ রাতেই শুরু হবে সেই কাজ। কিন্তু তার আগে আরেকটা কাজ আছে। আয়ুষী, তুমি আমার সাথে একবার 3 তলায় আসবে। তোমরা বসে গেছে।
আয়ুষী, আমাদের যে সংকল্প সেটা আজ রাতেই করতে হবে। বেশি লেট করলে চলবে না। বুঝলে সপ্তর্ষি, আমাদের কিন্তু আজই কিছু একটা সলিউশন করতে হবে। আচ্ছা, হ্যাঁ চলো। তাহলে উপাচারটা শুরু করা যাক। তো আমাদেরকে কাজটা এখনই শুরু করতে হবে। তাহলে যাওয়া যাক নাকি? হুম, তুমি চলো। রেস্ট নাও। হুম। এখানেই হ্যাঁ, এখানেই এঁকেছিলাম আমি প্রথমবার। সাত্বিকা, তুমি ওদিকটায় বসো। হুম। যেরকমটা বলেছিলাম, এই লকেটটা কোনো মতেই খুলবে না, কোনো পরিস্থিতিতে না। একবার নমস্কার করো, তারপর লকেটটা পড়ো। আর তুমি তো জানো কিভাবে করতে হবে। হুম। তাহলে শুরু করছি। কি করছিস সেখানে? তোমাকে তো নিচে রেস্ট নিতে হবে। দাদা, এই দাদা,
দাদা তুই কি করছিস? দাদা এটা কি হলো? আসলে ওকেও যে লকেটটা পড়াতে হতো সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আমরা কি এবার কাজটা শুরু করব? শুরু করব। সাথীকে তুই এটা কি করছিস? আরে এটা আমার থেকে বেশি তুমি লকেটটা খুললে কেন? তোমায় তো মানা করেছিলাম লকেটটা না খুলতে। দাও। পারছি না তো। দাদা দাদা তুই শিগগিরই বস ওখানে। কোথায় গেল? আমাদের প্ল্যান সেটা ইমিডিয়েট কমপ্লিট করতে হবে। চলো, টেক ইউর পজিশনস। স্ট্রেট, কনসেন্ট্রেট। বলেছিলাম তন্ত্র তোমার রক্তে আছে, কিন্তু তন্ত্র সাধনা করতে গেলে একজন প্রকৃত গুরু দরকার। যদি প্রকৃত গুরু না পাও আর যদি ভুলভাল তন্ত্র সাধনা হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি এই ডায়েরিটা রেখেছিলাম নিজের উত্তর পুরুষদের জন্য, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি এর আর কোনো প্রয়োজন নেই। বয়সেই এই ডায়েরিটা আমার প্রতিষ্ঠিত পুকুরে বিসর্জন দিয়ে দেবে। ভালো থেকো। তবে বেরোচ্ছ? এসো। হ্যাঁ, কলকাতায় কিছু কাজ আছে আর তাছাড়াও কিছু নতুন কেস। আর এমনিতেও এখানে তো সব কাজ হয়েই গেছে, আর যেটা বাকি আছে সেটা একমাত্র তোমাকেই করতে হবে। আর হ্যাঁ, দাদুর আদেশ মতে কিন্তু এই খেরোর খাতাটা দাদুর প্রতিষ্ঠিত পুকুরে তোমাকেই বিসর্জন দিতে হবে, হ্যাঁ। একাই। সাবধানে থেকো। আর তোমার দাদার সাত্বিকা? ওরা আসলে এখন রেস্ট নিচ্ছে। গতকাল রাতে যা ধকল গেল। স্বাভাবিক, খুব স্বাভাবিক। ঠিক আছে, তবে কলকাতায় এসো তুমি, তোমার দাদা, সাত্বিকা। তবে এবার আর কেস নিয়ে নয়। উঠি তাহলে। হুম। সাবধানে থেকো। চলো, আমি এগিয়ে দিই তোমাকে। হ্যাঁ। চলো। আমাদের জীবন অনেকটা বাবুই পাখির বাসার মতো। একটা ঝড় একে যে কোনো সময় তছনছ করে দিতে পারে। ঠিক তেমনই একটা ভুল মানুষের জীবনকে তছনছ করার জন্য যথেষ্ট। আর সেই ভুলের মাসুল দিতে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। একটা স্বপ্ন আমাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আর তার মানে খুঁজতে গিয়েই আমি জীবনের সব থেকে বড় ভুলটা করেছিলাম। আর সেই ভুল আমাকে জীবনের শেষ পাতায় এনে ফেলেছে। সেই ভুল সংশোধনের অন্য কোনো পথ আজ আমার কাছে নেই, তাই আমাকে এই পথ বেছে নিতে হলো।